প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? এই অধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। কখনো কখনো আবার প্রশ্নটা একটু অন্যভাবে আসে যে এক জাতি এক রাষ্ট্র, এই মত কি তুমি সমর্থন করো? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। প্রথমেই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? আত্মনিয়ন্ত্রণ বলতে বোঝায় নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করা। এটা যখন অধিকারে দাঁড়ায় তখন সেটাকে বলা হয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই অধিকারটা কার? বলা হচ্ছে জাতিভুক্ত মানুষের। বিভিন্ন যে জাতিভুক্ত মানুষ আছে সেই প্রত্যেকটা জাতিভুক্ত মানুষের নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করবার অধিকারকেই আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে গণ্য করা হয়। এখানে কোন জাতিভুক্ত মানুষের কথা বলা হচ্ছে? একটা তো আমরা জানি যে রাষ্ট্রের যারা বাসিন্দা তাদেরকে বলা হয় জাতি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় শুধুমাত্র রাষ্ট্রের বাসিন্দাদেরই জাতি বলা হয় না। বিভিন্ন কারণের জন্য ঐক্যবদ্ধ মানুষ, সেটা ভাষার ভিত্তিতে হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে, ঐতিহ্যের ভিত্তিতে হতে পারে, ভৌগোলিক সান্নিধ্যে বসবাস করার কারণে হতে পারে। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে আলাদা রাষ্ট্রের দাবি জানানোর কথা ভাবে বা আলাদা রাষ্ট্র গঠন করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করে, তখন সেই গোষ্ঠীভুক্ত মানুষদেরও জাতি বলে ব্যাখ্যা করা হয়। একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ধরো কাশ্মীরের বাসিন্দারা, যাদেরকে কাশ্মীরি বলা হচ্ছে, তারা ঐক্যবদ্ধ একটা জনসমষ্টি। তারা যদি দাবি তোলে যে আমরা ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকবো না, আমরা আলাদা রাষ্ট্র চাই, অর্থাৎ আমরা কাশ্মীরিরা আমাদের দ্বারাই আমরা শাসিত হতে চাই, ভারত সরকার আমাদের শাসন করবে না, আমরা কাশ্মীরের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করব, আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করব। এটাকে তারা যদি অধিকার হিসাবে দাবি করে তখন সেটাকে বলা হবে হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। রাষ্ট্রবিজ্ঞানী হায়েস আত্মনিয়ন্ত্রণের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ব্যক্তি কোন ধরনের সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বসবাস করবে, অর্থাৎ কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে তার নির্ধারণ করার অধিকার আর কোনো একটি জাতীয় জনসমাজ যখন এই অধিকার ভোগ করবে বা ভোগ করতে চাইবে তখন তাকে বলা হয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। উইলসন আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে বুঝেছিলেন প্রতিটি জাতিসত্তার বা জাতীয় জনসমাজের আলাদা আলাদা রাষ্ট্র গঠনের অধিকার। আত্মনিয়ন্ত্রণের অধিকার যদি স্বীকৃত হয় তাহলে ভারতবর্ষে হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করার অধিকার থাকবে, মুসলিমদের জন্য আবার একটা আলাদা রাষ্ট্র গঠন করার অধিকার থাকবে, বৌদ্ধদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করার অধিকার থাকবে, আবার জৈনদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করার অধিকার থাকবে, বা অন্যান্য যে জাতিভুক্ত মানুষেরা আছে তারা যদি আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানায় তবে অবশ্যই তাদের জন্য নিজস্ব একটা রাষ্ট্র গঠন করবার অধিকার তাদের থাকবে। এই যে জাতিগুলোর যে নিজস্ব রাষ্ট্র, নিজেদের নিয়ন্ত্রণ করবার, নিজেদেরকে শাসন করবার জন্য নিজস্ব একটা রাষ্ট্র গঠন করবার অধিকার, এটাকেই বলা হয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। এরপর হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি, অর্থাৎ যে সমস্ত কারণের জন্য প্রত্যেকটা জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দেওয়া উচিত সেই সমস্ত যুক্তিগুলো আগে আমাদের দেখাতে হবে। আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে প্রথমেই যেটা বলা যায় যে এই অধিকার হচ্ছে গণতন্ত্র সম্মত, অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য যদি আলাদা রাষ্ট্র গঠন করে দেওয়া যায় তাহলে সেই জাতিভুক্ত মানুষেরা নিজেরাই নিজেদেরকে শাসন করতে পারে,
নিজেরাই নিজেদেরকে শাসন করলে বা করতে পারলে তবেই সেই ব্যবস্থাটাকে বলা হয় হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। সেই দিক থেকে প্রতিটি জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দেওয়া উচিত। তাছাড়া অনেকগুলো জাতি নিয়ে যখন একটা রাষ্ট্র গঠিত হয়, সেই অনেকগুলো জাতির মধ্যে যারা নাকি সংখ্যালঘু, সেই সংখ্যালঘু সম্প্রদায় কখনো নিজেদের ইচ্ছা অনুযায়ী শাসন ব্যবস্থাটা পরিচালনা করতে পারে না। যেমন আমাদের ভারতবর্ষের কথা যদি ধরি, তাহলে এখানে জৈনরা বা বৌদ্ধরা হচ্ছে সংখ্যালঘু, বা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে মুসলিমরাও সংখ্যালঘু। তা কখনোই এই মুসলিমরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, বৌদ্ধরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, জৈনরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, কারণ এরা হচ্ছে সংখ্যায় লঘু। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রয়োগ করতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই যে অংশটা আছে জৈন, বৌদ্ধ, মুসলিম বা অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দিলে তবেই তারা নিজেদের শাসন ব্যবস্থাটা নিজেরাই প্রতিষ্ঠা করতে পারবে। সুতরাং এই আত্মনিয়ন্ত্রণের অধিকার হচ্ছে গণতন্ত্র সম্মত। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হলে পরে প্রতিটি জাতির যে নিজস্ব গুণাবলী আছে, সেই গুণাবলীর বিকাশ সাধন করা সম্ভব হয়। নিজস্ব গুণাবলী বলতে কি, তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব প্রতিভা, নিজস্ব ঐতিহ্য, এগুলোকে তারা নিজেদের জন্য রাষ্ট্র গঠিত হলে পরে নিজেরাই সেই জাতীয় গুণাবলী বিকশিত করার জন্য নিজেরা আইন তৈরি করতে পারবে। আইন তৈরি করে সেই জাতীয় গুণাবলীর বিকাশ সাধন করতে পারবে। কিন্তু অনেকগুলো জাতি নিয়ে যখন একটা রাষ্ট্র গঠিত হবে, তখন সংখ্যালঘু অংশের যে গুণাবলী আছে, সংখ্যালঘু অংশের যে জাতীয় গুণাবলী আছে, সেগুলোর বিকাশ সাধন করা কখনোই সম্ভব হবে না। তৃতীয়ত বলা যেতে পারে যে প্রতিটি জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দিলে, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিলে দেশপ্রেম জাগ্রত হয় জনগণের মধ্যে। কারণ একটি রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যদি একটাই জাতি থাকে, তাহলে সেই জাতিভুক্ত মানুষের মধ্যে আভ্যন্তরীণ যে বিবাদ বিসম্বাদ, এগুলোর সম্ভাবনা কম থাকে। ফলে সেই জাতিভুক্ত মানুষেরা প্রত্যেকেই নিজের দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কিন্তু অনেকগুলো জাতি নিয়ে যদি রাষ্ট্র গঠিত হয়, অর্থাৎ বহুজাতিক রাষ্ট্র যদি গঠিত হয়, তাহলে সেই জাতিভুক্ত মানুষেরা নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হবে। ফলে তারা নিজেদের দেশকে ভালোবাসতে জানবে না, ফলে দেশপ্রেম জাগ্রত হবে না। কিন্তু প্রতিটি জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দিলে দেশপ্রেম জাগ্রত হওয়া সম্ভব। মার্ক্সবাদী লেখক লেনিন এই অধিকারের কথা সমর্থন করেছেন। কারণ তার বক্তব্য হচ্ছে, লেনিনের বক্তব্য হচ্ছে এটাই যে এই অধিকার বিশ্বব্যাপী ধনতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সংগ্রামের সহায়ক। অর্থাৎ শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনের কথা বলেছেন। শ্রমিক শ্রেণীর জন্য যদি রাষ্ট্র গঠিত হয়, তাহলে সেই শ্রমিক শ্রেণীকে শোষণ করার আর কোনো ব্যক্তি থাকবে না। ধনতান্ত্রিক ব্যবস্থায় যে শ্রমিক শ্রেণীকে শোষণ করা হয়, কিন্তু সেই শ্রমিক শ্রেণীর জন্য যদি আলাদা রাষ্ট্র গঠন করা হয়, তাহলে এই শোষণের অবসান ঘটবে। এছাড়া নৈতিকতার দিক থেকেও এই আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করা হয়। বলা হয় যে বহুজাতিক রাষ্ট্রে, অর্থাৎ অনেকগুলো জাতিভুক্ত মানুষ নিয়ে যখন রাষ্ট্র গঠিত হয়, সেক্ষেত্রে সংখ্যালঘু দুর্বল জাতিকে বলপূর্বক সবল জাতিগুলি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ফলে কি, সবলের দ্বারা দুর্বল শাসিত হয়। এটা কখনোই নৈতিকতার দিক থেকে মেনে নেওয়া যায় না। সেই জন্য যারা দুর্বল জাতি, সেই দুর্বল জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠন করা যেতে পারে বা করা দরকার। তাহলেই সেই দুর্বল জাতি আত্মনির্ভরশীল হতে পারবে। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি হিসাবে প্রথমেই যেটা বলা যেতে পারে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিলে জনসমাজ অনগ্রসর হতে বাধ্য। কারণ
অনগ্রসর জাতিগুলো যদি উন্নত জাতির সংস্পর্শে না থাকে তাহলে তারা উন্নত জাতির যে সভ্যতা সংস্কৃতি ইত্যাদি অনুকরণ করে নিজেদেরকে উন্নত করার সুযোগ পাবে না। কিন্তু যদি একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অগ্রসর এবং অনগ্রসর দুই ধরনের জাতি বসবাস করে তাহলে উন্নত জাতিগুলোর সভ্যতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি অনুকরণ করে অনগ্রসর জাতিগুলোও নিজেদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদিকে উন্নততর করতে পারবে। দ্বিতীয়ত বলা যায় যে এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের বাস্তব প্রয়োগ অসম্ভব, এবং শুধু অসম্ভব নয়, এটা কাম্যও নয়। কারণ অনেকগুলো জাতি একই রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করার ফলে তাদের মধ্যে যে একাত্মবোধের সৃষ্টি হয়, একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়, ঐক্য তৈরি হয়, সেই ক্ষেত্রে যদি প্রতিটা জাতির জন্য আলাদা রাষ্ট্র করে দেওয়া হয় তাহলে সেই জাতিসমূহের মধ্যে ঐক্যবোধ বিনষ্ট হবে এবং গুরুতর অর্থনৈতিক এবং প্রশাসনিক সংকট দেখা দেবে। বিভিন্ন রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। ভারতবর্ষকে অনেকগুলো টুকরো টুকরো রাষ্ট্রে পরিণত করতে হবে। এরকম অনেক রাষ্ট্রকেই টুকরো টুকরো করে ছোট ছোট কতগুলো দুর্বল রাষ্ট্র তৈরি করতে হবে, সেটা মোটেই কাম্য নয়। তৃতীয়ত বলা যেতে পারে যে এই অধিকারের দাবি মেনে নিলে অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। কারণ একই রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে একাধিক জাতি যখন পাশাপাশি বসবাস করে, সেই একাধিক জাতির প্রত্যেকটা জাতির জন্য যখন আলাদা আলাদা রাষ্ট্র করে দেওয়া হবে তখন সেই জাতিভুক্ত মানুষদের মধ্যে যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু বন্টন করা সম্ভব হবে না। কারণ কোনো কোনো এলাকা থাকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, আবার কোনো কোনো এলাকা থাকে প্রাকৃতিক সম্পদ নেই, মরুভূমি ইত্যাদি আছে। ফলে আলাদা আলাদা রাষ্ট্র গঠন করে দিলে কোনো কোনো জাতি হয়তো প্রাকৃতিক সম্পদে ভরপুর এরকম এলাকা পাবে, আবার কোনো কোনো জাতি হয়তো প্রাকৃতিক সম্পদে ভরপুর নয়, মরুভূমি এলাকা, পাহাড় পর্বত এলাকা এরকম অঞ্চল পাবে। ফলে কি হবে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা সংকট দেখা দেবে। এরপরে যেটা বলা যেতে পারে যে এই আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে প্রত্যেকটা জাতির জন্য যদি আলাদা রাষ্ট্র করে দেওয়া হয় তাহলে সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি পাবে। সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি পাবে বলতে কি, সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ হচ্ছে অন্য রাষ্ট্রকে জোর করে বা যুদ্ধ করে নিজের রাষ্ট্রের অধীনে নিয়ে আসা, অর্থাৎ অন্য রাষ্ট্র দখল করা, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। তো এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি মেনে নিয়ে যদি বৃহৎ রাষ্ট্রগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট কতগুলি দুর্বল রাষ্ট্র তৈরি করা হয়, অবশ্যই সেগুলো দুর্বল রাষ্ট্রই হবে যেহেতু ছোট রাষ্ট্র, এই ছোট ছোট রাষ্ট্রগুলোকে অন্য রাষ্ট্রগুলো সহজেই দখল করে নিতে পারবে। ফলে কি হবে, সাম্রাজ্যবাদী যে প্রবণতা, সেই প্রবণতা বৃদ্ধি পাবে, যেটা মোটেই কাম্য নয়। এরপর বলা হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণের দাবি হচ্ছে সীমাহীন দাবি। এই দাবির কোনো শেষ নেই। এই দাবি যদি একবার মেনে নেওয়া হয় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক জাতির জন্ম হবে, তারা কিছুদিন বাদেই আবার নতুন রাষ্ট্রের দাবি তুলবে। এইভাবে দাবি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। ফলে কি হবে, দাবি মেনে নেওয়ার মানেই হচ্ছে ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর রাষ্ট্রের জন্ম হবে, সেটা কখনোই এই দাবি শেষ হবে না। এরপর বলা যায় যে আত্মনিয়ন্ত্রণের দাবি মেনে নিলে উদ্বাস্তু সমস্যা দেখা দিতে পারে। যেমন অবিভক্ত ভারতকে ভাগ করার পর, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর অগণিত হিন্দু পরিবার ছিন্নমূল হয়ে ভারতে চলে আসে। ফলে ভারতীয় অর্থনীতি অত্যন্ত সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই যে দাবি, আত্মনিয়ন্ত্রণের দাবি, সেটা স্বীকার করা মানেই হচ্ছে একটা অভিনব সমস্যার সৃষ্টি, যা কিনা উদ্বাস্তু সমস্যাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে। আত্মনিয়ন্ত্রণের সপক্ষে বলা হয়েছিল যে আত্মনিয়ন্ত্রণের দাবি মেনে নিলে প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র করে দিলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু
এই দাবি অনর্থক, অসম্ভব। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে ভারত এবং পাকিস্তান, ভারতকে ভাগ করে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই জন্ম হওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কখনোই সুসম্পর্ক তৈরি হয়নি, বরং দিনের পর দিন এই দুটি রাষ্ট্রের মধ্যে বৈরী সম্পর্ক আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ফলে কি হচ্ছে, দুটো রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ যে পরিবেশ, সেই পরিবেশটা এখনও বর্তমান। দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধের পরিবেশ এখনও বিনষ্ট হয়নি, বরং পরপর কয়েকবার যুদ্ধ হয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে। ফলে আত্মনিয়ন্ত্রণের দাবি মেনে নিলে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব, এটা মোটেই গ্রাহ্য নয়। আত্মনিয়ন্ত্রণের দাবির বিপক্ষে যুক্তি দেখিয়ে বলা যায় যে বহুজাতিক রাষ্ট্রেও শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। প্রতিটি জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার দরকার নেই। একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি বসবাস করলেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যেমন আমরা বলতে পারি যে চীনে বর্তমানে 56টি ছোট বড় মিলে জাতি বসবাস করছে। এই জাতিগুলোর মধ্যে কোনো রকম বিরোধ বা সংঘর্ষ নেই। অভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতি সুগভীর আস্থা এই সব জাতিকে একটা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখতে সফল হয়েছে। আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যত যুক্তি দেখানো হোক না কেন, এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে দাবি, সেই দাবি যদি কোনো একটা জাতির জাতীয় মুক্তি সংগ্রামের আকার ধারণ করে, তবে অবশ্যই সেই আত্মনিয়ন্ত্রণের দাবিকে স্বীকার করে নেওয়া উচিত। তা নইলে কী হবে? তা নইলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকেই হরণ করা হবে। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পাকিস্তান ভাগ হয়ে যখন বাংলাদেশ রাষ্ট্রে জন্ম হয়েছিল, তখন বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষেরা একটা জাতির মুক্তি সংগ্রাম হিসেবে তারা আন্দোলন করেছিল, ভাষার দাবিতে, রাষ্ট্রের দাবিতে আন্দোলন। উর্দু ভাষাকে তারা কখনোই মেনে নিতে পারেনি। ফলে বাংলা ভাষার দাবিতে তাদের ছিল এটা জাতীয় মুক্তি সংগ্রামের দাবি। সেই দাবিকে মেনে না নিয়ে যদি বাংলাদেশ রাষ্ট্রে জন্ম না হতো, তাহলে বাংলা ভাষাভাষী মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হতো। ফলে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় মুক্তি সংগ্রামের দাবির ভিত্তিতে যখন আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি উঠবে, তখন অবশ্যই সেই দাবিকে মেনে নেওয়াটাই উচিত। ধন্যবাদ।